3 মিনিট আপনি জোরে হাঁটছেন কেমন করে বুঝবেন? ধরুন আপনি যদি আপনার আশেপাশে কেউ হাঁটছে তার সঙ্গে আপনি পুরো একটা সেন্টেন্স কন্টিনিউ করতে পারবেন না কথা বলতে। যাদের হাঁটুর সমস্যা আছে তাদেরকে আপনি বলি যে সমতলে হাঁটতে। যাদের হার্টের সমস্যা আছে তাদেরকে আমরা খুব জোরে হাঁটতে না বলি, এবং অবশ্যই খাওয়ার পরে হাঁটবেন না। যাদের হার্টের সমস্যা আছে খাওয়ার ইমিডিয়েট পরে হাঁটবেন না। যদি আপনার হার্টের সমস্যা না থাকে আপনি সিঁড়িতে উঠুন না নামুন খাওয়ার পরে। সাধারণত ডায়াবেটিক পেশেন্টদের ফাস্টিং সুগারটা কম থাকে, পিপি সুগারটা বেশি থাকে, কিন্তু এটা উল্টো হতে পারে। অনেক সময় ফাস্টিং সুগারটা বেশি থাকে, এদের কিন্তু মর্নিং ওয়াকটা বেশি কার্যকরী। ডাক্তারবাবু, আমরা শুনেছি যে সুগারের ক্ষেত্রে মর্নিং ওয়াকটা খুব জরুরি, বা হয়তো এমনি সময় হাঁটাটাও জরুরি। তা মর্নিং ওয়াকটা কি আমরা নিজেদের ছন্দে হাঁটবো, না তার কোনো নির্দিষ্ট নিয়ম আছে? দেখুন, ডায়াবেটিস পারপাসে মানে ব্লাড সুগার কমানোর জন্য মর্নিং বা ইভিনিং যখনই আপনি ওয়াক করুন তাতে কোনো ডিফারেন্স নেই। আমরা সাধারণত বলি 45 মিনিট করে হাঁটতে। এবং একটা গ্রুপ আছে যাদের ধরুন ফাস্টিং ব্লাড সুগারটা বেশি থাকে। সাধারণত ডায়াবেটিক পেশেন্টদের ফাস্টিং সুগারটা কম থাকে, পিপি সুগারটা বেশি থাকে, কিন্তু এটা উল্টো হতে পারে। অনেক সময় ফাস্টিং সুগারটা বেশি থাকে, এদের কিন্তু মর্নিং ওয়াকটা বেশি কার্যকরী। সব থেকে ভালো হয় যদি আপনি 3 মিনিট খুব জোরে হাঁটছেন আর 3 মিনিট স্বাভাবিক ছন্দে হাঁটছেন। এটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। 3 মিনিট আপনি জোরে হাঁটছেন কেমন করে বুঝবেন? ধরুন আপনি যদি আপনার আশেপাশে কেউ হাঁটছে তার সঙ্গে আপনি পুরো একটা সেন্টেন্স কন্টিনিউ করতে পারবেন না কথা বলতে। হ্যাঁ, তখন বুঝতে পারবেন যে 3 মিনিট খুব জোরে হাঁটা হচ্ছে এবং ঘাম হচ্ছে। গরমকালে ঘাম হবে, শীতকালে অনেক সময় নাও হতে পারে। আবার 3 মিনিট আপনি যখন স্বাভাবিক ছন্দে হাঁটেন, যেমন আপনি বাজারে যাওয়ার সময় হাঁটেন, হ্যাঁ, বা এমনি কোনো গাড়ি ধরার সময় হাঁটেন, সেরকম ছন্দে হাঁটবেন। আবার 3 মিনিট আপনি জোরে হাঁটবেন। তো এইটা প্র্যাকটিস করতে হবে আর কি। না, এটা ধরুন একজন ইয়াং যতটা জোরে হাঁটবে, একজন বয়স্ক মানুষের ক্ষেত্রে তো সেটা সেই জোরটা থাকবে না। তাহলে জোরটার অপটিমাম রেজাল্টটা কি, মানে কি করে বুঝবে? 3 মিনিট জোরে, 3 মিনিট স্বাভাবিক ছন্দে নাও পারে, স্বাভাবিক ছন্দে একটু বেশি হাঁটলেই হবে, একই কাজ করবে। মানে ধরুন স্বাভাবিক ছন্দে 1 ঘন্টা হাঁটলো, হ্যাঁ, মোটামুটি ঘাম হবে এরকম একটা স্পিডে 1 ঘন্টা হাঁটবে। আর যাদের হার্টের সমস্যা আছে তাদেরকে আমরা খুব জোরে হাঁটতে না বলি, এবং অবশ্যই খাওয়ার পরে হাঁটবেন না। যাদের হার্টের সমস্যা আছে খাওয়ার ইমিডিয়েট পরে হাঁটবেন না। তাদের ক্ষেত্রে আমরা বলি যে খাওয়ার পরে, মানে ধরুন ব্রেকফাস্টের পরে, লাঞ্চের পরে, ডিনারের পরে একই প্লেনে হাঁটুন, সমতলে হাঁটুন। যাদের হার্টের সমস্যা আছে, যাদের হার্টের সমস্যা নেই তাদেরকে আমরা বলি যে আপনি সিঁড়ি ইউজ করুন। মানে খাওয়ার পরে 15 মিনিট আপনি একতলাটা, মানে ধরুন 15টা স্টেপ উঠলেন, 15টা স্টেপ নামলেন, এরকমভাবে 15 মিনিট করতে হবে। তাতে কি হয়, খাওয়ার পরে যে ব্লাড সুগারের স্পাইকটা হয় সেটা কিন্তু অনেকটা কমে যায়। এবং এটা কিন্তু মর্নিং ওয়াকের এটাকে ওই লাঞ্চ বা ডিনারের পরে, লাঞ্চের পরে, ডিনারের পরে, ব্রেকফাস্টের পরে, এবং এটা কিন্তু মর্নিং ওয়াকের মতোই কিন্তু ইকুয়ালি কার্যকরী। হ্যাঁ, সুতরাং আপনি মর্নিং ওয়াক করতে পারেন, ইভিনিং ওয়াক করতে পারেন। সেটা না পারলে প্রত্যেকবার মিলের পর 15 মিনিট ঘরে হাঁটতে পারেন। যদি আপনার হার্টের সমস্যা না থাকে আপনি সিঁড়িতে উঠুন না নামুন খাওয়ার পরে, সেটাও সব থেকে ভালো কার্যকরী। আর যাদের হাঁটুর সমস্যা আছে তাদেরকে আপনি বলি যে সমতলে হাঁটতে। আপনি নিক্যাপ করে সমতলে হাঁটতে কিন্তু 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 হাঁটুর কোনো সমস্যা হয় না। সেটা ঘরের মধ্যে হাট বা গ্যারেজে বা ছাদে। হাঁটুর সমস্যাটা মেনলি হয় সিঁড়ি ভাঙতে গেলে, ঠিক আছে? তো এইভাবে হাঁটতে হবে। যাদের হার্টের সমস্যা আছে অথচ সুগার লেভেল, তারা হাঁটছে, তাদের ক্ষেত্রে অ্যাডভাইসটা কিরকম হবে আর কি? তাদের ক্ষেত্রে তারা খুব জোরে হাঁটতে পারবে না। হ্যাঁ, তাদের ক্ষেত্রে আস্তে আস্তে হাঁটতে হবে, এবং তাদের ক্ষেত্রে টাইমটা বাড়াতে হবে। তাদের ক্ষেত্রে আমি যেটা বলি, আপনি মর্নিং ওয়াকটা করুন, ইভিনিংও একটু বেরোন। হ্যাঁ, অ্যাট এ টাইম 45 মিনিট না হাঁটতে পারলে আপনি মর্নিংয়ে 20 মিনিট হাঁটুন, ইভিনিংয়ে 20 মিনিট হাঁটুন, এবং প্রত্যেকবার ঘরের মধ্যে সমতলে, মানে একই প্লেনে আপনি 10 মিনিট করে হেঁটে নিন। তাহলেও কিন্তু ইকুয়ালি কাজ হবে। অনেকে ওই যে বলে না যে রাত্রে খাওয়া দাওয়ার পর হাঁটতে বেরোনো, হ্যাঁ, সেটাতে কি সুগার কমে, নাকি সেটা এমনি নিছকই বেরোনো? না, সেটাতে সুগার কমে। পোস্ট মিল মানে খাওয়ার পরে যে ওয়াকটা, যেটা আমি বললাম 15 মিনিট করে, এটা কিন্তু খুবই কার্যকরী। এবং এটাতে সুগার ছাড়াও আরেকটা কাজ হয় যেটা যে হজমের সাহায্য করে। পোস্ট মিল ওয়াক মানে খাবারের পরে হাঁটলে কিন্তু হজমের সাহায্য হয়, সেটাও কিন্তু ডায়াবেটিসে খুব জরুরি। যিনি একদমই হাঁটতে পাচ্ছেন না সেক্ষেত্রে তার অল্টারনেটিভ, মানে কোনো বড় অপারেশন হয়েছে বা যে কোনো কারণেই হোক, অনেকটা বয়স হয়ে গেছে, তার পক্ষে হয়তো হাঁটাটা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে তাদের সাবস্টিটিউট কি হতে পারে? তাদের যেটা সাবস্টিটিউট হতে পারে যে যখন বসে আছে পাটাকে এরকম উপর নিচ করা, হিল টো করা, বা ধরুন আপার লিম্ব এক্সারসাইজ, বসে কিছু কিছু এক্সারসাইজ এইভাবে করা, বা অল্প 5 পাউন্ড দিয়ে প্রথমে ট্রাই করা, একটু মাসেলকে করে এইগুলো করা। হ্যাঁ, দুটো হাতে 5 পাউন্ড নিয়ে এরকম মানে মোটামুটি আস্তে আস্তে গ্র্যাজুয়ালি মাসেলটাকে অ্যাক্টিভেট করতে হবে। মাসেলটা যদি আপনার উইক হয়ে যায়
তাহলে কিন্তু ব্লাড সুগারটা বাড়তেই থাকে। আর একটা বিষয় যে অনেক সময় আমরা দেখতাম লাফিং ক্লাব আছে, বয়স্কদের যে একটা লাফিং ক্লাব, সেটা কি কোনো হেল্প করে এক্ষেত্রে? হেলথ তো নিশ্চয়ই করে। লাফিং করলে যেটা বলে আর কি, যে স্ট্রেস লেভেলটা কমে। স্ট্রেস লেভেল কমলে কি হয়, যে আমাদের শরীরে যে ইনসুলিন যে ব্লাড সুগারটা কমায়, তার একটা অপোজিট হরমোন আছে, মানে কর্টিসল বলে, যেটাকে আমরা স্ট্রেস হরমোন বলি। স্ট্রেস হরমোনটা কমাতে গেলে কতগুলো জিনিস খুব জরুরি। একটা হচ্ছে আপনি বললেন যে লাফিং, আর একটা হচ্ছে খুব ভালো ঘুম, রাত্রেবেলা অন্তত 6 থেকে 7 ঘন্টা ঘুম, এবং মনটা খুব ভালো রাখা। এইগুলো করলে কিন্তু আমাদের স্ট্রেস লেভেলটা কমে। স্ট্রেস লেভেলটা কিন্তু বেশি থাকলে ব্লাড সুগারটা বাড়বে, স্ট্রেস লেভেলটা কম থাকলে কিন্তু সুগারটা কমবে। লাইক ও সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ওয়েল টক, টকিং ওয়েলনেস।